গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে ভগবান যেরকম রেখেছেন আমি ঠিক সেরকমই আছি। তো আজ হলো শুভ রথযাত্রা। তো তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। সবাই এই দিনটা ভালোভাবে কাটাও আর পুজো আর্চা করো। যার যার মনোবাসনা আছে জগতের নাথ জগন্নাথ দেবকে তোমরা জানিয়ে দাও। আমিও জানিয়েছি, তোমরাও জানিয়ে দিও। তো সকালবেলাটা শুরু করলাম, ভিডিও মানে ক্যামেরা চালু করলাম, বিছানা গোছানো দেখানো দিয়ে। এখন আমি আবার সেই মাঝখানে এরকম হয়েছিল না যে আমি কথা বলতে গেলে বারবার বেঁধে যেত। এখন বর্তমানে আমার পরিস্থিতি ঠিক সেরকমই, যে আমি অসংলগ্নভাবে কথা বলছি, কারণ আমার ভেতরে কি চলছে সেটা তো আশা করছি তোমরা বুঝতেই পারছো। কারণ এতদিন আমি তোমাদের সামনে ছিলাম একরকমভাবে, আর এখন আমার চিন্তা যেন আরও ডবল হয়ে গেছে। কারণটা তোমরা ভালো মতনই জানো। তোমরা গতকালকে ভিডিও দেখেছো আমার হাজব্যান্ডের, গত পরশুদিন রাত্রেবেলা আপলোড করেছে। আমার যেহেতু ওই চ্যানেলটাতে সদ্য ভিডিও দেওয়া শুরু করেছি, তাই ওই চ্যানেলের নোটিফিকেশান সবই আমার কাছে আসছিল। এবার আমি যখন দেখলাম তখন আমার বুকের পাঁজরগুলো যেন এক ঝটকায় চুরমার হয়ে গেল। মানে কি বলেছে না বলেছে সেটা বড় কথা নয়, আমি শুধু দেখলাম ওর ভিডিও একটা, সেটাতে কারণ আমি কল্পনাই করতে পারি না যে ও কোনো সময় ভিডিও করবে। মানে আমি কত ফোর্স করেছি ওকে ভিডিও করার জন্য, নর্মাল ভিডিও করার জন্য, সেটা একমাত্র আমিই জানি। আজকে এইভাবেও একটা ভিডিও করেছে, মানে কি বলেছে না বলেছে সেটা পরের কথা, ও ভিডিও করেছে এই সময়ে এই মুহূর্তে, সেটাই যেন আমার কাছে একটা আকস্মিক বিষয়। কারণ দূরে চলে এসেছি, ছেড়ে চলে এসেছি, সব জানি সব মানি, কিন্তু তাই বলে টান সেটা কি নেই, পরোয়া সেটা কি নেই? অবশ্যই আছে। কেন আমার মাথায় বজ্রাঘাতের মতন লেগেছে ওর ভিডিওটা দেখে? কারণ আমি জানি এখানে যতই ক্ল্যারিফিকেশন দাও না কেন, এখানে যতই সত্যতা তুলে ধরো না কেন, তোমাকে যদি বলে একবার যে তুমি নাটক করছো, তুমি মাথা কুটে মরে গেলেও কেউ বিশ্বাস করবে না যে তুমি সত্যি বলছো, ঠিক আছে? তো আমি যা সহ্য করতে পারি ও তার একানাও সহ্য করতে পারে না। আমার মেন ভয়টা এই কারণের জন্যই লেগেছে, বা বজ্রাঘাতের মতন লেগেছে এই কারণের জন্যই, কারণ ও নিতে পারবে কিনা আমার সেই সন্দেহ। কারণ ও যা টেনশন করে, আমি সেই জন্যই কিন্তু ভয় পেয়েছি ও ভিডিও করেছে দেখে। এছাড়া ও কি ভিডিও করেছে না করেছে, কি বলেছে না বলেছে, সেটা আমার কাছে বড় ব্যাপার ছিল না, বিশ্বাস করো। কিন্তু হ্যাঁ, যখন ভিডিওটা দেখলাম তখন অবশ্যই আমার কাছে বড় ব্যাপার হয়েছে। তো সেটা নিয়ে পরে আসছি। চলো এখন কাজবাজ সেরে নিই। তো আরও একবার মুখ দেখিয়ে বলি, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি যদি বলি ভালো আছি সেটাও তোমরা জানো, আমি যদি বলি খারাপ আছি সেটাও তোমরা জানো, যে অ্যাকচুয়ালি আমি কীরকম আছি। তো ঠিক আছে, এখন বাজে সকাল 11:15, 10:45। আর আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছিলাম, তাই আজ সকালের খাওয়াটাও একটু তাড়াতাড়ি হলো। পুজো হচ্ছে কোথাও যে, তো আজকে হলো রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আর এখন আমি যাব রান্না করতে, শুধুমাত্র মাছের ঝোলটাই রান্না করব, আর কিছু করব না। আছে পটল আছে, কাঁকরোল আছে, সেই কবে থেকে ফ্রিজে গড়াচ্ছে। কাঁকরোলগুলোর চেহারা দেখলাম সবুজ থেকে হলুদের দিকে যাচ্ছে। আসলে মাছ ভেজে ফেলেছি তো সেই কড়াইতে, এখন আর কাঁকরোল ভাজবো না। কাঁকরোল ভাজতে গেলে এখন আমাকে মাছের ঝোল নামিয়ে পুনরায় কড়াই পরিষ্কার করে তারপরে আবার মাছের ঝোল এই কাঁকরোল ভাজতে হবে। তো তার জন্য ওই এক পদই থাক, আমি খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে না আমার। তো এখন এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর বিছানার চাদর সব সমস্ত কিছু শুকিয়ে গেছে, শুধু যেটা শুকায়নি সেটা হচ্ছে আমার যে লেগিংস আছে, লেগিংসের যে কোমরের দিকে যেই গার্ডারের অংশটা, সেইটুকু শুকায়নি, বাদ বাকি সব কিছু শুকিয়ে গেছে, ঠিক আছে? তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর সকালবেলা উঠে তো সমস্ত কাজ সেরে ফুল বেলপাতা তুলসী পাতা নিয়ে এসে ননিকে সেবাও দেওয়া হয়ে গেছে, তারপরে শেরুকে খাইয়েছি, তারপরে আমি খেলাম, আর এই এখন ক্যামেরার সামনে আসলাম। তো চলো এইগুলো গুছগাছ করে নিয়ে এক পদ রান্না করব। আর
কারেন্ট নেই, ফ্যানটা বন্ধ হয়ে রয়েছে, গরম লাগছে খুব। ভোরবেলার দিকে, ভোরবেলা বলতে ওই সকালবেলার দিকে ভালো শীত লাগছিল। কালকে ঘুমিয়েছি ওই 12:30 পৌনে 1টার সময়। আমার মানে শেষ আমি দেখেছি কি যেন বলে তোমার মোবাইলের টাইম টেবিলটা দেখলাম যে কটা বাজে, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠলাম 5টা 18-তে বাথরুম থেকে এসে, তারপরে আবার হচ্ছে তোমার শুয়ে পড়েছি। আবার যখন চোখ খুললাম তখন দেখলাম 8টা 42 বাজে। তা ভাবলাম যে না, আজকে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে আর শোবো না, মানে আর শুয়ে থাকবো না, উঠে পড়ি। তো ওই 8টা 42-এ ওঠার পরে তারপরে সবকিছু সেরেছি। আর আজকে একটু তাড়াতাড়ি আমার খাওয়া দাওয়া হয়েছে। গতকালকে খেয়েছিলাম আমি সকালে 11টার সময়, 11টার সময় খেয়েছিলাম। তো আজকে পৌনে 11টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগছে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, আইফোনটা মানে যেই ফোন থেকে আমি ভিডিও করি সেই ফোনটা চার্জে বসিয়েছি, আর এই OnePlusটা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি। তোমরা অনেকেই বলেছো যে শেরুর মুখে হয়তো মানে শেরুর অরুচি হয়েছে বিভিন্ন জিনিস ট্রাই করতে। বিশ্বাস করো, ও এরকমভাবেই খায়। ওকে আমি যত ভালো জিনিস দিয়েই দেবো না কেন, ও প্রথমটা ফেলে দেবে, 3-4 বার নেবে, খাবে ভালো মতন, আবার পরেরটা ফেলে দেবে। তো ও এরকম করেই কিন্তু খায়। এছাড়াও ওকে বিভিন্ন জিনিস দিয়ে আমি ট্রাই করেছিলাম, যেমন কিনা কুমড়ো, গাজর, কিন্তু ওই জিনিসগুলো ও একেবারেই ভালো খায়নি। তার জন্যই ওকে নর্মাল খাবার দাবার দিই আমি, ঠিক আছে। তো চলো শেরু বাবাকে খাইয়ে নিয়ে তারপরে আমার খাওয়ার পালা। তো এই যে আমি নিয়ে চলে এসেছি মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আর 3 পিস মাছ ভেজেছিলাম এই কারণের জন্যই। তো এই যে আমার শেরু বাবা এখানে খেয়ে দিয়ে বসে রয়েছে। তো বন্ধুরা দেখো, সকালবেলায় মা ছেলে খাওয়া দাওয়া সেরে নিয়ে এইবার জামা কাপড়গুলো গতকালকে যে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো ভাঁজ করতে এলাম। সকালবেলা যখন ঘর ঝাড় দিই তখনই আমি একবার হাত বুলিয়ে দেখেছি যে জামা কাপড়গুলো কি শুকিয়েছে, নিয়ে যাই। কারণ বৃষ্টি তো হবেই, একেতে আষাঢ় মাস, তারপরে রথযাত্রার দিন বৃষ্টি অবশ্যম্ভাবী, সারাদিন হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসেছি। শুধুমাত্র আমার একটা লেগিংস ছিল, সেই লেগিংসের কোমরটা শুকায়নি, বাদবাকি সব শুকিয়ে গেছিলো। তো আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছি আর ওদিকে মার সাথে কথা বলছিলাম, কারণ ফোনেই তো সবাই রাখে, যেহেতু আমি একা থাকি না, তার জন্য সবাই আমাকে ফোনে রাখে। তো আর ওদিকে আমার শেরু বাবা, আমি বিছানা গুছাচ্ছি আর আমার সঙ্গে কত সুন্দর বসে বসে কোম্পানি দিচ্ছে আমাকে। ওদিকে জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি বলছিলাম না যে মাছের ঝোল করা বাকি আছে, তো এই যে মাছের ঝোল করা হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘর গুছিয়ে নিয়ে তারপরে আসছি। দেখো এই যে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আর এই আদাটা দিয়ে কালকে চা খেয়েছিলাম তাই উপরে রেখে দিয়েছি, এখানেই রাখলাম। আর এই যে চাল ঠাল ধুয়ে ঠুয়ে একবারে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি, ঠিক আছে। আর এই বাসন মেজে রাখার গামলাটা, তো এই গামলাটাকেও একবার ধুয়ে নিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম যাতে করে জলটা শুকিয়ে যায়, কারণ নিচে রাখলে আবার নিচটা মুছবো, তো তার জন্য নিচে রাখিনি। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম ঘর মুছতে। আর হ্যাঁ, ঘর মোছার আগে কিন্তু বিছানা আবার ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে তারপরে ওই খাটের যে কি বলে ওটাকে, খাটের স্ট্যান্ডগুলোকে কিন্তু মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপরে আবার ঘরও ঝাড় দিয়েছি। ঘর ঝাড় দিয়ে তারপরে আবার এই এখন ঘর মুছে নিচ্ছি। কেন বলো তো, ঘর মোছার আগে ঘর ঝাড় দিচ্ছি কারণ ঘর তো ছোট ছোট, হাওয়া লাগলে পরে শেরুর লোম এই পাশ থেকে ওই পাশে দেয়ালে বাড়ি খেয়ে তারপরে আবার খাটে এসে পড়ে। তো খাট ঝাড় দিয়ে এবার সেই লোমগুলো নিচে পড়েছে, সেই লোমগুলো যদি আমি এখন ঝাড় দিয়ে না নিই, এই মপের মধ্যে সব আটকে যাবে। তো তার জন্যই ঝাড় দিয়ে মুছলে পরে পুরো পরিষ্কার হয় মোছাটা, আর মপটাও নোংরা হয় না। আমার মপটা দিয়ে আমি মুছছি প্রায় তোমার বছরখানেকের ওপরে হবে, কিন্তু তাও দেখবে আমার ওই ঘর মোছার যে মপ আর কি, নিচে যেই ঝুলঝুলিটা থাকে আর কি, ওটা কিন্তু একেবারে পুরোপুরি কালো হয়ে যায়নি, এখনও পর্যন্ত ওটার মধ্যে সাদা ভাব আছে। কারণ আমি এক তো পরিষ্কার করে মুছি, মানে ঘর ঝাড় দিয়ে তারপরে মুছি, তারপরে মোছা হয়ে গেলে সেই মপটাকে আবারও পরিষ্কার জল দিয়ে 2 বার করে ধুই, যার জন্য এটা এখনও ওইভাবে পুরোপুরি নোংরা হয়ে পারেনি, মানে কালারটা ডিসকালার ব্ল্যাক হয়ে যায়নি পুরো। তো যাই হোক, যেটা আর কি বলছিলাম যে বজ্রাঘাত আমার মাথায় কিন্তু এই কারণেই পড়েছিল যে নিতে পারবে কি বেচারা, কারণ আমি ওকে জানি, আমি ওর সঙ্গে 12টা বছর সংসার করেছি। ও যে কি ছোট ছোট বিষয়ে টেনশন করে সেটা একমাত্র আমি জানি। আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই, ও এত টেনশন কেন করে, যে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে প্রচণ্ড টেনশন করে, আর সেটা নিয়ে আবার আমার টেনশন হয়। বন্ধুরা, ঘরটার মোছা কমপ্লিট হলো। ঘর মুছতেও যাব, তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো মাঝপথে এই ঘর আর ওই ঘর মুছে বেরিয়ে এসে দেখি ভাত উতরে গেছে। তো ভাত নামিয়েছি, তখন ভাত উতরে গেল, তখন বাজে
1:57 বাজে, তাহলে 2:17-তে ভাত নামাবো, ঠিক আছে? তো আজকের মতন মানে এই দিনের বেলার কাজ আমার কমপ্লিট হলো। এরপরে খুব একটা ভারী কাজ নেই, খাওয়া শোয়া ছাড়া। আবার সেই রাত্রেবেলা সন্ধ্যাবেলা চা করা, ঠাকুর পুজো দেওয়া। হ্যাঁ, এই কি যেন বলে, এখন স্নান করে পুজো দিতে হবে, ওটা কাজের মধ্যে না, ওটা আমাদের কি বলে, ওটা আমাদের এই কাজটা করে আমরাই লাভ করি, তো সেই কাজটা বাকি। আর একটা কথা বলি, এসি নিয়ে অনেক কমেন্ট দেখলাম তোমাদের, যে সতপা এসি কখনো 30-এর ওপরে দিয়ে চালাবে না। আসলে আমি এটা জানতাম না। আমি জানতাম যে 20-র নিচে দিলে, মানে 16-18-তে দিয়ে যদি খুব চালাও তাহলে এসির উপরে খুব প্রেশার পড়ে। তো আমি তো সেই 16-তে প্রথম দিন চালিয়েছিলাম, যেদিন বিভৎস গরম ছিল সেই দিন চালিয়েছিলাম। বলছি তোমাদের, যেদিন আমি মালগুলো এখানটায় রাখতে আসলাম সেই দিন, ঠিক আছে, সেদিন প্রচণ্ড গরম লাগছিল, তাই 16-তে দিয়ে ঘর ঠান্ডা করে নিজের নাক থেকে সর্দি পড়ছিল, মানে এতটা ঝট করে ঠান্ডা লেগে গেছিলো। তারপর থেকে 16-তে আর দিই না। আর এছাড়াও অনেক ভিডিও দেখছিলাম, শর্ট ভিডিও, যে এসি বাস্ট হয়ে যায় কী কী কারণে। তার কারণ, সেই সব কারণের মধ্যে এই একটা কারণও আছে, 16-তে দিয়ে মানে কম টেম্পারেচার, খুব প্রেশার পড়ে যায় এসির উপরে। তাই এইবার ওদিকে যে 28-এর উপরে আবার দিতে নেই, সেটাও আমি জানতাম না। যাই হোক, তোমাদের কমেন্ট দেখে আমি জানতে পারলাম, এটাও আইডিয়া নেই তো না কোনো, তো তোমাদের কমেন্ট দেখে এটাও জানতে পারলাম যে 30 কখনো দেবে না, মানে 28-এর ওপরে দেবে না, আর ওদিকে 16-র নিচে দেবে না, মানে 20-র নিচে দেবে না। একদম ডান থাকলো 24-25, মানে অন করলেই যেটা থাকে সেটা হচ্ছে 24। তো আমার মনে হয় ওটাই এসির জন্য একেবারে আইডিয়াল টেম্পারেচার, এসির জন্য আইডিয়াল টেম্পারেচার। আর এই ঘরটা যেহেতু ছোট, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো চলো 24-25-এ দিয়েই চালাবো, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। আজকে একটা কথা ক্লিয়ার করি, সেদিন অনেকেই, যখন আমি আর বাবা বসে খাচ্ছিলাম আর আমাদের মাঝখানে শেরু বাবা বসেছিল, তখন একটা টাইম মেনশন করে 13 মিনিট সামথিং সেকেন্ডে আমার বাবা কাকে ইশারা করলো, এটা নিয়ে প্রচুর কমেন্ট করেছো তোমরা। তো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্যাক ক্যামেরা অন করি, দাঁড়াও। এই জায়গাটায় ক্যামেরাটা রাখলে সবাইকে দেখা যাচ্ছে। ধরো স্ট্যান্ডটা এরকম উচ্চতায় ছিল, এই যে স্ট্যান্ডের উচ্চতা এরকম উচ্চতায় ছিল, তো এই জায়গাটা রাখলে পরে, এরকমভাবে কাত করে রাখলে পরে, তাহলে গিয়ে হচ্ছে তোমার এইখানটায় কে কে খেতে বসেছে সেটা দেখা যাবে, ঠিক আছে? এইবার আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো, একদম আনকাট ভিডিও করব। এই দেখো, এইখানটায় যদি স্ট্যান্ডটা রাখি আমি, তাহলেই গিয়ে এইরকমভাবে দেখা যাচ্ছে। এবার আমি যদি এখানটায় দাঁড়াই, মানে স্ট্যান্ডটা যদি এখানে থাকে, আর এই যে দেওয়াল, 1 হাতও দূরত্ব না, 1 হাতও দূরত্ব না, এখানটায় কি কেউ দাঁড়াতে পারে? এইটুকু জায়গায়, এই যে দেখো, আমি এই যে এখানটায় স্ট্যান্ড ছিল, এইখানটায় কি কেউ থাকতে পারে যার দিকে তাকিয়ে আমার বাবা ইশারা করবে? যে কোনো একটা কথা বলতে গেলে মানুষ যে একদিকেই তাকিয়ে থাকবে এরকম না। এখন আমি এই কথাটা বলতে গিয়ে শেরুর দিকে একবার তাকালাম, তার মানে ওখানে শেরু ছাড়া অন্য কি কেউ থাকতে পারে? ধরো আমি এই দিক তাকালাম, ওই দিকে আমার কথা বলতে বলতে আমার চোখ ঘুরতেই পারে, তার জন্য কি কেউ আছে? তো যাই হোক, সেটা বললে তো তোমরা বিশ্বাস করতে না, জানি না এখনো তোমরা বিশ্বাস করলে কিনা, বাট এই পজিশনে ক্যামেরা রেখে, এই পজিশনে স্ট্যান্ড রেখে, তারপরে এখানে কারোর দাঁড়ানোর জায়গা, কারোর বসার জায়গাও থাকে না, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে ঘর ঠর মুছে তোমাদের সঙ্গে তো কথা বললাম, তারপরে স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা মা ছেলে খেতে বসবো। দেখো, ভাত বেড়ে নিলাম, বাটা মাছ আর কারি নিলাম, আর এই যে শেরু বাবার ভাত, আর এই যে আমার শেরু সোনা, আমার পরাণ বাবাটা। এই যে চলো খাওয়া দাওয়া করিনি। বাইরে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, ফ্যানটার জন্য অল্প স্পিডে দিয়ে ছাড়লাম। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 7:35 আর আমি নিয়ে বসলাম চা। আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। এখানে মুড়ি আছে, চানাচুর আছে, আর এখানে বিস্কুট আর চা। এটা চা, এটা বিস্কুট, সরি। আর এটা হচ্ছে পুজোর প্রসাদ, জগন্নাথ দেবের পুজোর প্রসাদ, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আর শেরু বাবা খাটের নিচে আছে, দুপুরে ঘুম হয়নি, শেরু বাবা খাটের নিচে আছে, আর আমি এখন চা খেতে বসলাম। তো চলো চা খেয়ে নিই। ওদিকে ভাত অল্প কটা আছে, কিন্তু 1.5 মুঠ মতন চাল আমাকে ভেজাতে হবে, তাই চাল ভেজালাম। এখন আপাতত এই চা মুড়ি খেয়ে একটু শর্ট ভিডিও করার ইচ্ছা আছে, মেকআপ টেকআপ করে দেখা যাক কতদূর কী হয়। অলরেডি তো 7:30 বাজেই, দেখা যাক।
তো বন্ধুরা দেখো, আমি এখানে নিজেকে দেখছিলাম আর একটুখানি ক্যামেরাবন্দি করছিলাম। এটা আমার OnePlus ফোন থেকে করা শ্যুটটা। তো ওই যে, কারণ ওই ফোনটা দিয়ে ইনস্টাগ্রামে আমি রিলস বানাচ্ছিলাম, তার জন্য ওইটা স্ট্যান্ডের মধ্যেই রয়েছে ওই ফোনটা, আর এই ফোনটা আমার হাতে রয়েছে। তো এই যে এইভাবে সাজগোজ করেছিলাম। তোমরা অনেকেই বলো যে তোমাকে সাজলে বিচ্ছিরি লাগে। কি করব বলো, মেয়ে মানুষ, সাজলে যতই বিচ্ছিরি লাগুক তবুও সাজতে ইচ্ছা করে। একটু বিচ্ছিরিই দেখো, আমাকে ভালো খুব কম মানুষে বলতে পারে, ঠিক আছে? আমি বলছি না আমি খুব সুন্দরী, কোনো সময় আমি বলি না আমি সুন্দরী, আর আমার সুন্দরী লাগার ইচ্ছেও নেই, আমার সাজতে ইচ্ছা করে তার জন্য। তো আমি বলছিলাম যে ভাবছিলাম মনে মনে যে সত্যি সত্যি যদি আমার মাথায় এরকম চুল থাকতো তাহলে কত সুন্দর হতো, তাই না? তো যাই হোক, ভগবান সবাইকে সব দিকে সমানভাবে দেয় না। আমার মাথায় চুল একটুখানি কমই আছে, তো কি আর করা যাবে বলো। আর ওই টিপটা দেখো কোথায় রেখেছি, হাতের থেকে খুলে ওইভাবে কপাল থেকে খুলে হাতে রেখেছি। কি বলছি, চলো ঠিক আছে, আবার পরে আসছি। তো বন্ধুরা, এখন বাজে 11:15, আর আমি এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম। এটাই সময় আমার, কারণ চারিদিক বেশ শান্ত হয়ে যায়, গাড়ি ঘোড়া যাতায়াতও খুব কমে যায়, তো এই সময় আমার ভয়েস ওভার দিতে সুবিধা হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, শেরু বাবাজি নিজের জায়গায় অর্থাৎ খাটের নিচে ঢুকে গেছে। আর তোমরা বলো ম্যাট পেতে দিতে শেরুর জন্য আলাদা গদি আছে, বাট সেটা শীতকালের জন্য। গরমকালে ওরা নিচেই শোয়, আমি দেখি সবাইকে নিচেই শুতে। তো শীতকাল আসলে পরে অবশ্যই কোনো চিন্তা করো না, সব কিছু আনা আছে, কেনা আছে শেরুর জন্য, অবশ্যই শেরুকে এনে দেওয়া হবে, ঠিক আছে? তো এইবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। গতকালকে আমি দেখলাম আমার কর্তামশাই, মানে গতকালকে বলতে গত পরশু দিন রাত্রেবেলা একটা ভিডিও আপলোড করেছে, যেখানে কিনা কিছু কথা বলেছে, ঠিক আছে? কিছু কথা বলেছে, এবং আমি যেই কথাগুলো তোমাদেরকে আগে বলেছিলাম সেই কথাগুলোই বলেছে। যে হ্যাঁ, আমাকে বলেছিল যে আমি যদি বের হই ঘর থেকে তাহলে যাতে নিশ্চিহ্ন করে নিয়ে যাই, মানে আমার যাতে কোনো চিহ্ন না থাকে, ইভেন চিমনি পর্যন্ত যাতে খুলে নিয়ে যাই, এই কথাও বলেছিল। খাট, আলমারি, যাবতীয় যা কিছু, মানে 12 বছর ধরে এক তো বিয়ের সময় বাপের বাড়ির থেকে যা পাঠিয়েছিল সেগুলো, তারপরে এখানে আমাকে যা দিয়েছে সেগুলো, তারপরে আমি নতুন করে কিছু যেগুলো করেছি সেগুলো সব আমাকে নিয়ে যেতে বলেছিল, ঠিক আছে? আমাকে পুরো নিশ্চিহ্ন করে দিই, মানে আমার কোনো স্মেল, আমার কোনো চিহ্ন, কোনো কিছু যাতে না থাকে, এমন কিছু যাতে না থাকে যেটা দেখলে আমার কথা মনে পড়ে, ঠিক আছে? তো এইরকমই ওনার বক্তব্য ছিল। তো সেটা আমি তোমাদেরকে বলেও ছিলাম যে আমাকে এরকম বলেছে, তো সেটাই নিজের মুখে বললো। তো যাই হোক, কি বলবো বলো, ও কি বলেছে না বলেছে সেটা তো তোমরা শুনেইছো, যে শেরুকে একদিনের জন্য ওখানে নিয়ে যেতে, বুধবার করে ছুটির দিনে আমি সকালবেলা যাব আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা চলে আসবো। তো সেইভাবেই আর কি ভিডিওটা করেছে, এই বার্তা দিয়েই ভিডিওটা করেছে। তো তোমাদেরকে প্রথমে বলি, চ্যানেল নিয়ে তোমরা আমাকেও কমেন্টটা করেছো যে আমার চ্যানেলটা ওর কাছে কি করে গেল। তো ও এক সময় ভিডিও শেয়ার করতো, এই চ্যানেলটা আমি খুলেছিলাম। তো টোটাল 4টে চ্যানেল খুলেছিলাম আমি, একটা চ্যানেল আমার ছোটো বোনকে দিয়েছিলাম, তো সেই চ্যানেলটা এখন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, ওটা পুরো আর কি ডিটাচ হয়ে গেছে। তো এই চ্যানেলটাতে আমি সবে শর্টস দেওয়া শুরু করেছি, আর এই বিষয়টাকে অনেকে রিলেট করে ভিডিও করছে বা কমেন্ট করছে যে আমরা প্ল্যান করে এই চ্যানেলটাকেও গ্রো করার কথা ভাবছি। যেই মানুষটাকে আমি বলে বলে ভিডিও করাতে পারিনি, বলে বলে ভিডিওতে আনতে পারি না, ঠিক আছে? সবসময় তার একটাই কথা, তুমি করো। আজকে আমি এখানটায় রয়েছি, আজ 10-12 দিনের বেশি হয়ে গেল, আর তার সাথে প্ল্যান করে আমি এখন ভিডিও করব। যাই হোক, আমি এখানে ক্ল্যারিফিকেশন দিতে আসিনি। যারা ভাবছে নাটক তাদেরকে কোনোভাবেই, আমি বলেছিলাম যে আমার স্থান পরিবর্তন হতে চলেছে, যতক্ষণ না পর্যন্ত আমি বাড়ির থেকে বেরিয়েছি ততক্ষণ পর্যন্ত সবাই বলেছে নাটক। আবার যখন এখানে চলে এসেছি তখন মানুষ কি বলছে, তুই তো এটাই চেয়েছিলিস 12 বছর ধরে তুই এটাই চেয়েছিলিস, স্বামীকে ছেড়ে তুই এসে এরকমই একটা জীবন চেয়েছিলিস। আমি জানি না আমি আমার জীবনে কি পরিবর্তন এনেছি আমি, কারণ আমি বাড়িতে যেই সমস্ত কাজ করতাম এখানে এসে সেই কাজের সঙ্গে আরও বেশি কাজ যুক্ত হয়েছে। যেমন কিনা ঘর মোছা, যেমন কিনা বাসন মাজা, যেমন কিনা পুজো দেওয়া, এই কাজগুলো আমাকে করতে হতো না। যেমন কিনা কাপড় কাচা, এই 4 রকমের কাজ আমাকে করতে হতো না। তাও
কাপড় কাচা তো আর ডেলি না, বাট বাকি যে 3টে কাজ, ঘর মোছা, বাসন মাজা, ঠাকুর পুজো দেওয়া, এই 3টে কাজ কিন্তু আমার উল্টে আরও অ্যাড হয়েছে। আর এমন না যে আমি কোনোদিনও এই কাজগুলো স্কিপ করছি, কোনোদিনও কিন্তু স্কিপ করছি না। সুতরাং আমি কিন্তু এখানে এসেছি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছি এরকমটা কিন্তু কেউ বলতে পারবে না, অ্যাকসেপ্ট ওয়ান থিং ছাড়া। একটা মাত্র ব্যাপার ছাড়া আর কিন্তু কেউ কিছু বলতে পারবে না, কিন্তু তাও বলতে হবে, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে বলা, তোমরা বলো। আমার কাজ হচ্ছে কাজ করে যাওয়া, ভিডিও দিয়ে যাওয়া, আমি দেব। আর আমি প্রপার যেরকম কিনা বাড়িতে ছিলাম সেরকমভাবেই আছি না। আমার হুলিয়াতে কোনো পরিবর্তন এনেছি যে আমি গ্রামের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে এসেছি তার মানে আমাকে গেঞ্জি প্যান্ট হাঁকিয়ে পড়তে হবে না, আমি সেরকম কোনো কিছু করেছি না। আমার মনের মধ্যেও সেরকম কিছু আছে যার জন্য আমি বাড়ি পড়ার নাইটিগুলো পর্যন্ত নিয়ে এসেছি, ঠিক আছে? না আমি কোনো কাজ বাদ দিয়ে উচ্ছৃঙ্খলভাবে এদিক সেদিক বাউন্ডুলেপনা করে বেড়াচ্ছি, কিচ্ছু করছি না। যেরকম বাড়িতে 4 দেয়ালের মধ্যে থাকতাম এখানেও ঠিক সেম 4 দেয়ালের মধ্যেই আছি। উপরন্তু আমার কাজের মাত্রা বেড়ে গেছে, আমার মাথায় দায়িত্ব বেড়ে গেছে, আমার মাথায় চাপ বেড়ে গেছে। আমি জানি না যারা তোমরা বলছো যে এই জীবন কাটানোর জন্যই, কোন জীবন কাটানোর জন্য, আমি কিভাবে জীবন কাটাচ্ছি? একদিন মাত্র একটা বিষয় দেখে পুরো মানুষটার সারাটা জীবনটাকে একেবারে মুছে দিলে তোমরা। যাই হোক, তোমরা তোমাদের কাজ করে যাও, আমি আমার কাজ করে যাই। আর যে বিষয়টা যে শেরুকে নিয়ে, শেরুর উপরে মায়া, শেরু এখনও, আমি এটা মিথ্যে কথা বলবো না, এখনও 9:30 বাজলে পরে ওই মেন দরজার দিকে শেরু বাবা তাকিয়ে থাকে, কারণ ও তো বুঝতে পারে যে ওই দরজা থেকেই মানুষ ঢোকে, ও ভাবে হয়তো ওখান দিয়েই ওর বাবা ঢুকবে। 9:30 থেকে ঠায় মানে 10টা, যতক্ষণ না আমি রাত্রে খাওয়াবো, ওকে মানে জোর করলেও ও এদিক তাকাবে না, অন্য কোনো দিকে তাকাবে না। ঠিক যেমনটা বাড়িতে গেটের সামনে বসে থাকতো, এখানেও ঠিক সেম। এখানে শুধু গেটের কাছে যায় না, এখানটার থেকে ওই দরজার দিকে তাকিয়ে থাকে। তো হ্যাঁ, টান তো থাকবেই। আর একটা কথা, সেটা তোমরা সবাই নোটিশ করেছো, মানে ক্যাচ করেছো কথাটা, যে মায়া। 3 বছরের শেরুর প্রতি মায়া আছে, 12 বছরের বউয়ের প্রতি মায়া নেই। না, এই বিষয়টা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ সত্যি যদি মানে আমাকে রাখার ইচ্ছে হতো তাহলে হয়তো বারবার একই জিনিস নিয়ে ও গন্ডগোল করতো না আমার সাথে, বারবার গন্ডগোল করতো না। আমি বারবার বুঝিয়েছি, তারপরেও আমার বোঝানো মানে একেবারে শিখে তুলে দিয়ে দার্জিলিংয়ে গিয়ে আমার সঙ্গে যে ঘটনা ঘটে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে রাস্তা দিয়ে হাঁটছি আর আমার চোখ থেকে টপ করে জল পড়ছে, এরকমও এতটা খারাপ সময় এসেছিল, ঠিক আছে? রাস্তায় মানে আমি এরকম কোনোদিনও আমার জীবনে হয়নি যে আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছি। তো সেই সময় আমি রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছিলাম, আর একটাই কথা ভেবেছিলাম, আমি আর থাকবো না, আমি আর ওর সঙ্গে ঘর করবো না, ঠিক আছে? তো যাই হোক, ও বলেছে সেটা আমি অবশ্যই ভেবে দেবো, এবং আমার পক্ষে পসিবল হওয়া প্রয়োজন, কারণ শেরু বাবা এখন বড় হয়ে গেছে, ওকে নিয়ে আমি একা যাতায়াত করতে আমার খুব কষ্ট হয়। তোমরা দেখো, ওকে নিয়ে যখন যাতায়াত করি আমি টোটো ভাড়া করি, আমি একা ওকে নিয়ে ট্রেনে যাতায়াত করতে পারি না। ওকে নিয়ে এখন কোলে নিয়ে আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, বড় হয়ে গেছে। তো এটা যদি আমার পক্ষে পসিবল হয় অবশ্যই আমি করব, আর যদি পসিবল না হয় তাহলে তো তোমাদেরকে জানিয়ে দেবো যে না, আমার পক্ষে পসিবল হচ্ছে না ওকে নিয়ে যাওয়া। হ্যাঁ, লাস্টের দিকে আমিও এটা বিশ্বাস করি, লাস্টের দিকে আমার শ্বশুর শাশুড়িও কিন্তু শেরু বাবাকে খুব ভালোবেসে ফেলেছিল। ইভেন আমি যখন এই যাতায়াত করছিলাম বারবার ফ্ল্যাট টু বাড়ি, শ্বশুর বাড়ি, তখন যখন দেরি হয়ে যেত না, আমার শ্বশুরমশাই আমাকে বকতো যে তুমি এখন যাচ্ছ, সেই কখন আসবা, ও কতক্ষণ না খেয়ে থাকবে, ঠিক আছে? ও কতক্ষণ না খেয়ে থাকবে, তুমি এখন এই বেলায় যাচ্ছ, কখন আসবা? আমাকে আমার জন্য বকতো না, আমার জন্য কিছু করতো না, শেরুর জন্যই কিন্তু চিন্তা করতো, শেরুর জন্যই বলতো যে তুমি এখন যাচ্ছ, কখন আসবা? বাচ্চাটা না খেয়ে থাকে, আমরা খাই, ও কিভাবে তাকিয়ে থাকে বোঝে তো না। কারণ এইভাবে এইরকম পোষ্য মানে শেরু বাবাজির মতন তারা রাখেনি কোনো সময়। হ্যাঁ, আমি শেরুকে আনার আগে সবাই না করেছিল, সেটা তোমাদের আমি বহু আগে জানিয়েছি। বরের একটাই ভয় ছিল যে যতবার এরকম পোষ্য পুষেছিল ততবার মারা গেছে, সেই ভয়ের জন্যই বর আমাকে বারণ করেছিল। তখন আমি বলেছিলাম তুমি আমার উপরে ভরসা রাখো, আমি যত্ন করব, আমি দায়িত্ব নেব, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তো যাই হোক, ঠাকুরের দয়া, তোমাদের ভালোবাসায় শেরু বাবাজি একদম পারফেক্ট আছে, ভালো আছে। শুধু হ্যাঁ, ওর মনটা খারাপ আছে, সেটা আমিও বুঝতে পারছি। ও সবসময় কেমন একটা গুম মেরে থাকে। আমরা মানুষ, আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে পারি, বাট ওরা তো সেটা পারে না। ওরা ফিল্টারবিহীন,
ওরা ফিল্টার, ওদের মধ্যে কোনো ফিল্টার নেই, এটাই হচ্ছে বিষয়। তো আমার চিন্তা একটাই, যে এই যে ভিডিও করেছে, এই যে যেই সমস্ত কমেন্ট আসছে, ও নিতে পারবে কি, ওর যেন কোনো ক্ষতি না হয়। এই সমস্ত কমেন্টগুলি দেখে যেন ওর ক্ষতি না হয়। ওর উপরে আমার রাগ, অভিমান, প্রচণ্ড রাগ সব ঠিক আছে, কিন্তু ওর কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না, কোনো রকম কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। জানি না ও কী হিসাব করে ভিডিও করছে, তবে ওই চ্যানেলটা কিন্তু ওর ফোন থেকেও লগ ইন করা ছিল। যেহেতু ও ভিডিও করতো, তার জন্য কিন্তু ওর ফোন থেকেও চ্যানেলটা লগ ইন করা ছিল, আর সেই হিসাবেই কিন্তু ও ভিডিও হয়তো দিয়েছে। ঠিক আছে, আমি আমার বুকের ভেতরে পাঁজরগুলো একেবারে ছান করে চুরমার হয়ে গেছে, মানে যখন আমি ওইটা দেখেছি ভিডিও, বুঝতে পেরেছ? তো যাই হোক, আমার উপর মায়া না থাকলেও হবে, মায়া কেটে গেলেই ভালো। আমার উপর মায়া থাকার দরকার নেই ভাই, থাকুক, ও ভালো থাকুক, তাহলেই হবে। সেরুকে ভালোবেসেছে, এটাই অনেক। হ্যাঁ, আমি বলেছিলাম আমাকে আনতে দাও, আমার ফাঁকা জায়গাটা অনেকটা পূরণ করবে, অবশ্যই পূরণ তো অবশ্যই করেছে। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বরকে খুব একটা খারাপ কথা বলো না গো, ও নিতে পারে না, ও ভীষণ টেনশন করে। আর যা অন্যায় করেছে আমার সাথে করেছে, তোমরা বেশি কিছু বলো না। টাটা।